মাছের ডিমের কারি এইরকমভাবে রান্না করলে এর স্বাদ কিন্তু মাছ মাংসকেও হার মানাবে। নমস্কার বন্ধুরা, রসনার আরও একটি নতুন রেসিপি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিমের বড়া করে আলু দিয়ে একটা কারি রেসিপি। এটা খেতে এতটাই অসাধারণ হয় যে গরম ভাতের সাথে এটা থাকলে আর অন্য কিচ্ছু লাগবে না। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা শুরু করি। অফিসে ঢুকে সবে চেয়ারে বসেছি আর মায়ের ফোন। বাবা নাকি পাড়ার মাছওয়ালার কাছ থেকে একটা জ্যান্ত মাছ কেটেছে, তার 300 গ্রাম ওজনের ডিমটা গোটাটা নিয়ে নিয়েছে। তো মা আমাকে ফোন করে জিজ্ঞেস করছে, কি করব বল, তোর বাবা তো টক খেতে ভালোবাসে, তাহলে মাছের ডিমটা টক করব। আমি বললাম, তাহলে এক কাজ করো, অর্ধেকটা মাছের ডিম তুমি বাবাকে টক করে দাও, আর বাকিটা আমি গিয়ে দেখছি এটা কি করা যায়। তো মা 100 গ্রাম ডিম বাবার জন্য টক করেছিল আর 200 গ্রাম রেখে দিয়েছিল। তো আমি আজকে সেখানে এই 200 গ্রাম মাছের ডিমটা নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি, তার সাথে দিয়েছি 3 চামচ বেসন, আর একটা ডিম ভেঙে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। অনেকেই হয়তো বলবে যে মাছের ডিমের মধ্যে আবার এই ডিমটা দেওয়ার কি দরকার। এই ডিমটা দেওয়ার জন্য কিন্তু মাছের ডিমের বড়াগুলো ভীষণ মুচমুচে খাস্তা হবে, আর তার সাথে ঝোলের মধ্যে যখন এই ডিমের বড়াগুলো পড়বে না, খুব সুন্দরভাবে ফুলবে। ও হ্যাঁ, পরিমাণ মতো লবণও কিন্তু দিয়েছিলাম। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা রানিং কনসিস্টেন্সি করে নিয়েছি। মানে এমন করে ডিমটাকে মাখবে যেন খুব সুন্দর বড়ার আকারে তেলের মধ্যে ছাড়া যায়। একদম পাতলা হলে বড়াগুলো কিন্তু সেই থ্যাপসানো থ্যাপসানো হয়ে যাবে, ওগুলো কিন্তু দেখতে ভাল লাগবে না। আমি কিন্তু এটা মাখতে একটুও জল ইউজ করিনি। 200 গ্রাম মাছের ডিমে 3 চামচ বেসন আর একটা গোটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, তাতেই কিন্তু কনসিস্টেন্সিটা একদম সুন্দর চলে এসেছে। এবার মাছের ডিমের বড়াগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। মোটামুটি 100 গ্রাম মতো সাদা তেল আমি এখানে দিয়েছি। এবার মাছের ডিমগুলোকে এক এক করে দিয়ে ভেজে নেব ভালো করে। ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়াম হিটে রেখে বড়াগুলোকে ভাজবো, না হলে কিন্তু বড়াগুলো একদম লাল হয়ে যাবে আর ভেতরে কিন্তু নরম থেকে যাবে। আমি এখানে দুবারে মাছের ডিমের বড়াগুলোকে ভাজবো। একবারে কড়াইয়ে বেশি দিলে মাছের ডিমের বড়াগুলো উল্টাতে অসুবিধা হবে। একবারে 10 থেকে 12টা বড়া আমি কড়াইয়ে দিয়ে ভেজে তুলে নিচ্ছি। একদিকটা হয়ে গেলে উল্টে দিচ্ছি। উল্টে যখন মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, সুন্দর একটা লালচে রং আসবে, তখন উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে ডিমের বড়াগুলোকে তুলে নেব। এই বড়াগুলো ভাজা খেতে যে কি অসম্ভব ভালো লাগে কি বলবো। মা তো আগেই বলে দিয়েছে আমার জন্য কিন্তু ভাজা বড়া রাখবি, আমি ঝোলের বড়া খাবো না। আর এদিকে তো এক ব্যাচ যেই ভাজা হয়েছে, ভাজা বড়ার প্লেট থেকে আমার বর এসে টপাস টপাস করে 2টো বড়া খেয়ে নিয়েছে। আমি বললাম, কেমন লাগলো? বলল, দারুণ দারুণ। আর এদিকে তো আমি রান্না করতে করতেই মুখ চালাচ্ছিলাম। তো ঝোলে বড়া দেওয়ার আগে কিন্তু মোটামুটি 5-6টা বড়া আমরা সবাই মিলে ভাজাই সাবার করে দিয়েছি। এই যে এখন বসে বসে ভিডিওতে ভয়েস দিচ্ছি, আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে যদি এরকম গরম গরম মাছের ডিমের বড়া খাওয়া যায় না, উফ কি যে অসম্ভব ভালো লাগবে। কিন্তু এখন তো আর বাড়িতে নেই, খাওয়া হয়ে গেছে ঝোল 2 দিন আগেই। 2 দিন পর তো ভিডিওটা এডিট করছি, কি আর করা যাবে, এই ভিডিও দেখেই মনের তৃপ্তি করি। তো দেখো, এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে। একদম সুন্দর লালচে ব্রাউন করে ভেজে নিয়েছি। প্রথমবারের মাছের ডিমের বড়াগুলো থেকে এটা একটু কড়া করে ভেজেছি। এবার সব বড়াগুলোকে আমি কড়াই থেকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। আমি আজকে মাছের ডিমের বড়ার যে ঝোলটা বানাবো, এটা আলু দিয়ে বানাবো। তোমরা চাইলে কিন্তু আলু ছাড়াও করতে পারো, খুব সুন্দর লাগবে খেতে। এবার কড়াইয়ে সাদা তেলটা ঢেলে রেখে ওই কড়াইয়ের মধ্যেই আমি এখানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বাকি রান্নাটা কিন্তু আমি পুরো সর্ষের তেলেই করব। এবার তেলের মধ্যে আমি মোটামুটি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, একদম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। খুব বড় করে কাটিনি, কারণ বড় করে কাটলে সেদ্ধ হতে একটু দেরি হবে। আমি চাইছিলাম রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাক, তাই মোটামুটি যেমন আলু পটলে আমরা বা আলু ফুলকপি তরকারিতে যেরকম ভাবে আলু কেটে দিই, সেরকম ভাবে আলুটাকে কেটে নিয়েছি। এবার আলুটাকে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। ভাজা আলুগুলোকে এবার কড়াই থেকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। আমি এখানে আর এক্সট্রা কোনো তেল অ্যাড করিনি। ওই তেলের মধ্যে আমি এখানে একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর অল্প একটু গোটা জিরে, আর বেশ কিছুটা গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর অল্প একটু দারচিনি নিয়েছি। এবার 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম।
পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা সোনালি কালার হয়ে আসলেই এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 2 চামচ মতন রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি দেবে, তাতে টেস্টটা ভালো আসবে। আমি এখানে একসঙ্গেই বেটে রেখেছিলাম, তাই তোমরা বুঝতে পারলে না আলাদা আলাদাভাবে। আমি এখানে টোটাল 2 চামচ আদা রসুন বাটা ব্যবহার করলাম। এবার 2-3 মিনিট একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা যে চলে যাবে, এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি টোটাল এখানে 4টে টমেটো পেস্ট করে নিয়েছিলাম, এবার তার অর্ধেক আমি এখানে দিচ্ছি, আর একটা আলাদা তরকারি করার জন্য আমি বাকি পেস্টটা রেখে দিয়েছি। টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আমি এখানে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আমি এখানে কালারের জন্য শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা যদি ঝাল খাও তো ঝাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারো। এবার সব মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। মশলাটা যদি দেখো যে কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে, তাহলে তোমরা সামান্য একটু জল দিয়ে দেবে। আচ্ছা, একটা কথা বলো তো, এই সিলিকনের স্প্যাচুলাগুলো ইউজ করলে এত কেন ফেনা হয় বলো তো? এটা কি তোমাদের কারোর সাথে আর কারোর সাথে হয়েছে? যদি হয় আমাকে একটু কমেন্ট করে জানিও তো যে তোমাদের সাথে হয়েছে। প্রথম যেদিন হয়েছে আমি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না, জানো। আমি ভাবছি তেলটাই কোনো গন্ডগোল নাকি কিসে কি গন্ডগোল। আমি তো মাকে জিজ্ঞেস করছি যে কি হচ্ছে, তাহলে আমি অন্য তেল দিয়ে রান্না করে দেখবো। তারপর আমি হঠাৎ করে একদম মাথায় এলো যে এটার জন্য হচ্ছে না তো, কোনো কেমিক্যালের জন্য। তারপর গুগলে সার্চ করে দেখছি হ্যাঁ এটার জন্যই হচ্ছে, কিন্তু কোনো সঠিক ব্যাখ্যা আমি জানো তো খুঁজে পেলাম না। তো তোমরা যদি জানো এটা কেন হয় আমাকে একটু জানিও তো। তো দেখো আমার এখানে সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিলাম। তোমরা গ্রেভিটা যে পরিমাণে রাখতে চাও সেই পরিমাণে জলটা অ্যাড করবে। যদি খুব মাখা মাখা রাখতে চাও তাহলে একটু কম জল অ্যাড করো। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে আলুগুলোকে সমস্ত দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার সুন্দরভাবে 10 মিনিট রেখে দেবো, আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার যেই আলুটা মোটামুটি 80 থেকে 90% সেদ্ধ হয়ে যাবে, তারপর এখানে মাছের ডিমের বড়াগুলো ঝোলের মধ্যে অ্যাড করে দেবো। মাছের ডিমের বড়াগুলো কিন্তু ভুলেও কখনো আলুর সঙ্গে ঝোলের মধ্যে দিয়ে দিও না, তাহলে কিন্তু আলু সেদ্ধ হতে হতে মাছের ডিমের বড়া দেখবে ফুলে ফেঁপে একদম ফেটে ছানা বড়া হয়ে ঝোলের সঙ্গে মিশে গেছে। এই ভুলটা কিন্তু খবরদার করো না। ঝোল নামানোর মোটামুটি 10 মিনিট আগে মাছের ডিমের বড়াগুলো অ্যাড করে ফ্লেমটাকে লোতে করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবে। তাতে কিন্তু সুন্দরভাবে ঝোলটা মাছের ডিমের বড়ার মধ্যে ঢুকে খুব সুন্দরভাবে দেখবে ফুলে গেছে। এতে বড়াগুলো ভেঙেও যাবে না, আর বড়ার মধ্যে ঝোলটাও খুব সুন্দরভাবে ঢুকবে, আর খুব সুন্দর নরম হবে দেখবে বড়াগুলো। আর যেহেতু আমরা এখানে ডিমটাকে ইউজ করেছি, ওটার ফলে কিন্তু বড়াগুলো খুব নরম থাকবে। দেখো আমাদের রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে। এই পর্যায়ে তোমরা কিন্তু একটুখানি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিতে পারো, আমি যদিও দিইনি। আর মাছের ডিমের বড়াগুলো দেখো কি সুন্দর, যে ভাজার সাইজটা ছিল তার থেকে কিন্তু ঝোল ঢুকে একেবারে ডবল হয়ে গেছে। এবার আমি লাস্টে এখানে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, ভালো লাগে। মানে মাছের ডিমের বড়ার ঝোলের মধ্যে ধনেপাতার ফ্লেভারটা তোমরা একবার দিয়ে দেখবে, খুব সুন্দর লাগে। আর ধনেপাতা যদি পছন্দ না করো তাহলে আমি জোর করবো না, দিও না, কিন্তু একবার দিয়ে দেখো, দারুণ লাগবে খেতে। এবার আমি এখানে একটা প্লেটে সমস্তটা পরিবেশন করে নিচ্ছি। রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে এসে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে আবার কোনো একটা দারুণ রেসিপির সঙ্গে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আর দেখো গল্প করতে করতে কিন্তু ভিডিওটা শেষ হয়ে গেল, মন খারাপ করো না, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা।